তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলী আসলাম এবং আমি তাসনিম জান্নাত। শুরুতেই জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। কোটা সংস্কার দাবিতে কাল থেকে সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি ঘোষণা। সরকারের সংস্কারের সিদ্ধান্তে থাকবে আন্দোলন। কোটা সংস্কার মামলায় পক্ষভুক্ত দুই শিক্ষার্থী আপিলের শুনানি কাল। যৌক্তিক এই সিদ্ধান্তকে স্বাগত দুই মন্ত্রীর। পিএসসির প্রশ্ন ফাঁসে 10 জন কারাগারে, 7 আসামির স্বীকারোক্তি। প্রশ্ন ফাঁস নিয়ে সংশয়ে পিএসসি চেয়ারম্যান। দেশে 100 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে আরও 4 বছর। 2027-এর পর সংকট কাটানোর পরিকল্পনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আগামীকাল সারা দেশে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। জানান, এটি কোটা বাতিলের আন্দোলন নয়, বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার চায় শিক্ষার্থীরা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা মিলিয়ে সর্বোচ্চ 5% কোটা রাখাকে যৌক্তিক বলে দাবি শিক্ষার্থীদের। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাহী বিভাগ থেকেই সিদ্ধান্ত আসতে হবে। কমিশন গঠনের মাধ্যমে কোটা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হলেই আন্দোলন থেকে সরে আসবে বলেও জানান শিক্ষার্থীরা। সরকার সেই জায়গায় বা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে। তো আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। এদিকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এদিকে দুপুরে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সকালে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান তারা। একই দাবিতে রাজশাহী কলেজের সামনের সড়কে অবস্থান কর্মসূচি এবং হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। যাতে প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরে আমরা কোটাটা বাতিল চাচ্ছি, এখানে সবাই যাতে মেধার ভিত্তিতে অংশগ্রহণ করতে পারে এবং মেধার ভিত্তিতে যাতে চাকরিটা পায়, আমরা সবাই সেই দাবিতে এখানে একত্রবোধ হয়েছে। স্বাধীন বাংলাদেশে এরকম বৈষম্য একদমই ঠিক না। এর জন্য আমাদের মেধাবীরা যাতে সুযোগ পায়, তাই আমরা এখানে এসেছি। সরকারি চাকরিতে কোটা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও রাষ্ট্রপক্ষের মামলায় এবার পক্ষভুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। কোটা সংস্কার চেয়ে তাদের আদালতে যাওয়াকে যৌক্তিক বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে ন্যায় বিচার আশা করছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি স্থগিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এমন পরিস্থিতিতে কোটা নিয়ে মামলায় পক্ষভুক্ত হয়েছে দুই শিক্ষার্থী। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাদের আবেদনের বিষয়ে বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কথা। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বিশেষ চেম্বার আদালত শুনানির এই দিন ঠিক করেন। এর আগে শিক্ষার্থীদের পক্ষে বিশেষ চেম্বারে আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক, সন্তোষজনক সমাধান হোক। আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এই প্রেয়ার নিয়ে আসছি, আগামীকালকে হিয়ারিং হবে। এটা কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের আদালতে যাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা বলেন তিনি। এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর
অভিসন্ধি দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের। কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করে শিক্ষার্থীরা ঠিক পথে হাঁটছেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আন্দোলন করে সমস্যার সমাধান হবে না, এতে আদালত অবমাননাও হতে পারে। একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই, এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন। শিক্ষার্থীরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এখন তারা আন্দোলন প্রত্যাহার করবেন বলে আশা করছেন আইনমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিএস সহ গত 12 বছরে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার 17 আসামির 10 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আবেদ আলী সহ বাকি 7 জনের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি চলছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা হলো পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকা পাসপোর্ট অফিসে কর্মরত মামুনুর রশিদ ও সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান নিয়ামুন হাসান। আসামিদের কয়েকজনের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। বারো বছর ধরে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা তদন্ত করতে কমিটি গঠন করেছে পিএসসি। একই সঙ্গে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটি। 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে আজও বিক্ষোভ হয়েছে ঢাকায়। সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সম্প্রতি সরকারি কর্ম কমিশনের 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, অপর একজন আবেদ আলী পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছে এই চক্রটি। এদিকে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মঙ্গলবার আগারগাঁও পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করে চাকরি প্রার্থীরা। কোশ্চেন আউট হয়েছে প্রায় 700-800 ওনাদের ইয়াতে, তাহলে বুঝছেন, তাহলে একটা পরীক্ষায় যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় যাবে? যারা প্রশ্ন ফাঁসে জড়িত সেই সমস্ত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। পিএসসির প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে পিএসসি চেয়ারম্যানের। এই প্রতিষ্ঠানে কোনো তদবির পর্যন্ত হয় না, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। সেই প্রতিষ্ঠানটিকে যাতে তার দায়িত্ব পালন করতে পারে সেরকম একটা পর্যায়ে অবশ্যই আমাদের প্রত্যেকের কাছ থেকে আমরা সমর্থন চাই। প্রশ্ন ফাঁস হলে অবশ্যই সেই পরীক্ষা বাতিল হবে উল্লেখ করে চেয়ারম্যান আরও জানান, এসব বিষয় খতিয়ে দেখতে প্রতিষ্ঠানের যুগ্ম সচিব আব্দুল আলিম খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। যদি এই প্রতিষ্ঠান, আমি আগেই বলেছি, ইভেন আমারও কোনো সম্পৃক্ততা কোনো অসৎ কাজে পাওয়া যায়, আমাকেও ফায়ার করা হবে। প্রশ্ন ফাঁসের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তদন্তে বেরিয়ে আসবে বলে জানায় পিএসসি কর্তৃপক্ষ। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 35 বছরের কর্মজীবনে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে অতিরিক্ত উপকমিশনার হয়েছে কামরুল হাসান। পেশাগত উন্নতির সাথে সম্পদের পরিমাণও বেড়েছে এই পুলিশ কর্মকর্তার। দুদকের অনুসন্ধানে তার এবং তার স্ত্রীর নামে মিলেছে সম্পদের পাহাড়। এর প্রেক্ষিতে জ্ঞাত আয় বহির্ভূত 11.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে চট্টগ্রামের আদালত। দুদকের অনুসন্ধান বলছে, চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় 120% জমি, অনন্য আবাসিক এলাকায় 5 কাঠার প্লট, অভিজাত খুলশীতে 2500 বর্গফুটের ফ্ল্যাটের বাইরেও কামরুল হাসানের রয়েছে বেশ কিছু জমি। এর বাইরে ঢাকার সাভারে জমি আছে প্রায় 45 শতক। সাভার সিটি সেন্টারে 28টি দোকান ও 6টি ফ্ল্যাটের মালিকও তিনি। এছাড়া আনন্দপুরে আছে আরও একটি ফ্ল্যাট। শুধু তাই নয়, কামরুল ও তার স্ত্রী সাইমা বেগমের সঞ্চয়পত্র আছে 75 লাখ টাকার। এছাড়া সওদাগর নেভিগেশনের নামে একটি প্রতিষ্ঠানের 3 অংশীদারের একজন সাইমা। এই খাতে তার বিনিয়োগ প্রায় 1 কোটি
15 লাখ টাকা। বেহাত হয়ে যাওয়ার শঙ্কায় দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিশন বরাবর একটি রিপোর্ট প্রেরণ করা হয়, যেখানে প্রায় 11 কোটি টাকার চাইতে বেশি অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায় ওনার এবং ওনার স্ত্রীর নাম। তৎপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে নির্দেশনা আসে পত্রের মাধ্যমে যে ওনার সম্পত্তিগুলো ক্রোক এবং ফ্রিজ করার জন্য, যাতে করে বেহাত না হয়। একজন পুলিশ কর্তার সম্পদের পাহাড় বিস্ময়কর বলছে সুশীল সমাজ। জবাবদিহিতার বাইরে থাকা এসব কর্মকর্তারাই দেশকে দুর্নীতির আখড়া বানাচ্ছে বলে মন্তব্য তাদের। এটা করেই উনি একে তো পুলিশ বিভাগের সুনাম ক্ষুণ্ণ করেছেন, রাষ্ট্রের সরকারের সুনাম ক্ষুণ্ণ করেছেন, এবং ওনার প্রতি যে অর্পিত দায়িত্ব, সাংবিধানিক যে দায়িত্ব, সেই দায়িত্বের প্রতি উনি চরম লঙ্ঘন করেছেন। এদিকে ব্যক্তির কোনো বিষয়ের দায় বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন সিএমপি কমিশনার। ব্যক্তির দায়, আমি অন্যায় করলে সেই দায় দায়িত্ব আমার, এটা পুলিশ বাহিনীর না। অমুকজনের ভাই, অমুকজনের চাচা, আমার আত্মীয়, কোনো যায় আসে না। আমার কাছে তার পরিচয় শুধুমাত্রই অপরাধী। কামরুল হাসান বর্তমানে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদে কর্মরত। 1989 সালে সাব ইন্সপেক্টর পদে পুলিশে যোগ দেন তিনি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ব্যবসা বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বেইজিংয়ে বাণিজ্য বিনিয়োগ বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে বিশাল কিছু অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। চীনে 4 দিনের সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিনে মঙ্গলবার বেইজিংয়ের একটি হোটেলে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা শীর্ষক বিশ্ব সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় দুদেশের ব্যবসায়ীদের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। চীনা বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে বিডা, বিএসইসি এবং সিসিপিআইটি। সম্মেলনে চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের চীনে তাদের পছন্দের অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের নতুন নতুন খাতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগিতা জরুরি। The warmth and hospitality of our people. চীন বাংলাদেশের সঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। তথ্য প্রযুক্তি খাতে আমাদের তরুণ উদ্যোক্তারা আন্তর্জাতিক অঙ্গনে ভালো করছে। আপনাদেরকেও এই যাত্রার অংশ হওয়ার আহ্বান জানাই। আমাদের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এছাড়া পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারেন আপনারা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন, আর বিকেলে বৈঠক করেন কনসালটেটিভ পার্টির প্রেসিডেন্ট মি ওয়াং। দ্য সেন্ট রেইজিং হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজে করুণ সুর, বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনিয়োগ কার্যক্রমে বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আয়োজিত রোড শোতে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশে কৃষি, বিদ্যুৎ চালিত গাড়িসহ নতুন প্রযুক্তিতে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিশ্বের সব নতুন প্রযুক্তি উদ্ভাবনের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের কৃষি, বিদ্যুৎ চালিত গাড়ি সহ প্রায় সব খাতে নতুন প্রযুক্তি ব্যবহারের বেশ চাহিদা রয়েছে। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশের এ খাতে বিনিয়োগ করতে পারেন। এতে বাংলাদেশ এবং চীন উভয়ই উপকৃত হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত, নতুন করে তাকে মুক্তি দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। যে খালেদা জিয়া মুক্ত,
এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি না। এখানেই আমার বক্তব্য। ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে এক মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই মিলাদ মাহফিল আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তার দাবি, ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বার্থবিরোধী চুক্তি করছে সরকার। এসব চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি সবকিছুই সরকার পতনের পর আসবে বলেও মন্তব্য করেন তিনি। এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে। এমন কোন প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছে। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে অচল দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, তাদের দাবি পূরণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তাই আন্দোলন চলবে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে নবম দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি চলছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে দুপুরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। নতুন চালু হওয়া পেনশন স্কিম বৈষম্যমূলক দাবি করে এটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা, অন্যান্য সুবিধা পাবেন না। 40টি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত, শত শত পরীক্ষা কোর্স বন্ধ এবং আমি যতদূর জানি গুচ্ছ পরীক্ষার মাধ্যমে নতুন ভর্তি পরীক্ষা শুরু হবে। তাহলে একটি গণবান্ধব সরকার কোনোদিনও এই ধরনের একটি অচল অবস্থা কাম্য হতে পারে না। এদিকে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা চললেও এখনো সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে কেউ আলোচনায় বসেনি জানিয়েছেন শিক্ষক নেতারা। আমাদের যে দাবিগুলো আমরা যদি আলোচনার টেবিলে বসলেই না আমরা উপস্থাপন করব, তখন আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান হবে। আর কর্মকর্তা কর্মচারীদের তাদেরও সমিতি আছে, তাদেরকেও তো প্রত্যেক স্কিমে আনা হয়েছে, তারা তাদের আন্দোলন করছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, সর্বজনীন পেনশন চালুর বিষয় অর্থ মন্ত্রণালয়ের। শিক্ষকরা আন্দোলন করছেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও যেখানে যোগদান করবেন সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আছে। সেই অর্থ মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটা অবশ্যই সেটা সরকারের সার্বিক একটা নির্দেশনা। যেহেতু আমরা শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ, সেখানে সরকারের যে একটা সার্বজনীন নির্দেশনা এবং সার্বিক নির্দেশনা সেটার বিষয়ে সুনির্দিষ্ট করে আলাদা মন্তব্য করব না আমি। শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাবের করা মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়া ডাক্তার ইশরাত রফিক ঈশিতাকে ডেকে খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে ডাকেন তাকে। পরে গণমাধ্যমকে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডাক্তার ঈশিতার সকল অভিযোগ লিখিত আকারে রাখা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে পদক্ষেপ নেবেন তিনি। এদিকে সচিবালয় থেকে বেরিয়ে ডাক্তার ঈশিতা বলেন, একজন চিকিৎসক হিসেবে তার সাথে ঘটা সকল অন্যায়ের বিচার এবং ভবিষ্যতে তার কারোর সাথে যেন এমন না হয় সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছেন তিনি। এছাড়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর যারা অপরাধের সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ঈশিতা। 2021 সালের 1 আগস্ট মিরপুর থেকে ডাক্তার ঈশিতাকে গ্রেপ্তার করে র্যাব। ক্ষমতা অপব্যবহার করে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিলাম, হ্যারেস করে দিলাম, তার লাইফ, রেসপেক্ট, রেপুটেশন, ক্যারিয়ার এভরিথিং ডিস্ট্রয় করে দিলাম। খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার। এটা হয়তো স্যারের দৃষ্টি কেড়েছে, কারণ উনি একজন খুবই হাইলি রেপুটেড একজন ডক্টর, তো আর আমি খুবই জুনিয়র একজন ডাক্তার। আমি সব শুনছি, ও বলছে যে আমার প্রতি অবিচার হয়েছে, আপনি একটু দেখেন এটা। তাই আমি বলছি, হ্যাঁ, আমি তো না জেনে পট করে তো আমি একটা ডিসিশন দিতে পারি না। তা আমি তাকে বলছি যে তুমি তোমার কথাগুলো আমাকে জানাও লিখিতভাবে। ও জানালে পরে আমি আমার সবাইকে নিয়ে বসে জিনিসটা আমাকে পর্যালোচনা করে দেখতে হবে বিষয়টা কি। দেশে এখন গ্যাসের ঘাটতি কমপক্ষে 100 কোটি ঘনফুট, যা থাকবে আরও 4 বছর।
তবে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন 2027 সালের পর যাতে সংকট না থাকে সে পরিকল্পনা করছে সরকার। তিনি জানান গ্যাসের স্থানীয় উত্তোলন এবং এলএনজি আমদানির মাধ্যমে সরবরাহ বাড়বে। যদিও বিশেষজ্ঞরা বলছেন নিজস্ব গ্যাসের সম্ভাবনা থাকায় দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা থেকে সরে আসা উচিত। পরিবহন, শিল্প আর বিদ্যুতে গ্যাসের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি দেশীয় উত্তোলন। তাই 2018 সালে তরলায়িত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি শুরু হয়। তবে 2 ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি আর দেশীয় মোট 300 কোটি ঘনফুট গ্যাসেও চাহিদা মেটে না। শিল্প খাতে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, বিদ্যুৎ খাতেও চাহিদা মতো মিলছে না। এমন অবস্থায় জ্বালানি বিভাগ মনে করছে 2028 সাল নাগাদ গ্যাসের চাহিদা ছাড়াবে 600 কোটি ঘনফুট। নতুন 2 ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে সরবরাহ বাড়বে 100 কোটি ঘনফুট, বাকিটা আসবে 146টি গ্যাস কূপ খননের মাধ্যমে। কূপ খনন 146টার কাজ চলমান আছে এখন, সাথে শ্যালোসি এবং ইম্পোর্ট গ্যাস, এগুলি সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি 27 সালের পরে যাতে আমাদের গ্যাসের কোনো প্রবলেম না হয়। এই গ্যাস কারণ ওখানে তখন 6000 MMC অফ গ্যাস লাগবে। কাতারের সঙ্গে চলমান চুক্তির আওতায় বছরে 25 লাখ টন পর্যন্ত এলএনজি আসছে। আরেক চুক্তির মাধ্যমে 2026 সাল থেকে মিলবে আরও 18 লাখ টন। যদিও বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নয়, স্থানীয় গ্যাসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশীয় উৎস এবং আমদানি দুটো একত্রে চালিয়ে গিয়ে পর্যায়ক্রমে আমদানিটা কমিয়ে দেশীয় উৎসটাকে বাড়িয়ে আপনার এমন একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব যখন আমাদের পুরো চাহিদাটা আমরা দেশীয় উৎস থেকে পাবো। তার কারণ আমরা জানি যে বাংলাদেশ একটা গ্যাস সমৃদ্ধ এলাকা। পেট্রোবাংলার তথ্য মতে স্থলভাগে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আছে 8 ট্রিলিয়ন ঘনফুটের বেশি। তবে পর্যবেক্ষকদের মতে স্থলভাগে এবং সমুদ্রে উল্লেখযোগ্য পরিমাণ অনাবিষ্কৃত গ্যাস মজুদ আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং নেক্সট।